নমস্কার, আমি রাজদীপ। ভ্রমণ প্রতীক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এবারে আপনারা দেখবেন আমার দীঘা ভ্রমণের গল্প। কিছুদিন আগে আমি 2 রাত 3 দিনের জন্য দীঘা গিয়েছিলাম। সেই গল্পই আপনাদের কাছে এবারে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আমার গাড়ি 12857 আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস গাড়ি আসছে কাছের থেকে, এখনও দেয়নি, গাড়ির অপেক্ষায় আছে। এটা জেনারেলি 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কিন্তু আজকে 20 নম্বর থেকে দিয়েছে, তো সেখানে অপেক্ষা করছি। ঘড়িতে 6:10 বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু রওনা হয়ে গেল তার নির্দিষ্ট গন্তব্যে। হাওড়া থেকে ছেড়ে এই গাড়ি তার নির্দিষ্ট 185 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে 3 ঘন্টা 20 মিনিট সময়। যাত্রাপথে প্রথম আসবে সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, তারপর মেচেদা, তারপর তমলুক, তারপর কাথি, তারপর রামনগর বেঙ্গল, তারপরে দীঘা। গাড়িটা কাছের থেকে এলো ঠিকই, কিন্তু সেরকম উঠে দেখছি কোনো মেনটেনেন্স নেই। কামরা নোংরা হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আবর্জনা পড়ে রয়েছে, কোনো মেনটেনেন্স নেই গাড়িটার। ঘড়িতে সময় সকাল 6:45। আমার গাড়ি কিন্তু নির্ধারিত সময় ছেড়ে দিলাম। চলুন তাহলে যাত্রা শুরু করা যায়। তারপর দুদিকের এরকম দৃশ্য দেখতে দেখতে পার করতে থাকলাম একের পর এক স্টেশন এবং এগিয়ে চলতে থাকলাম দীঘার দিকে। হাওড়া থেকে 31 কিলোমিটারের জার্নি শেষে ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে উলুবেড়িয়া স্টেশনে। নির্ধারিত সময় থেকে 12 মিনিট লেটে গাড়ি উলুবেড়িয়া এসে দাঁড়ালো। পরবর্তী গন্তব্য মেচেদা।
58 কিলোমিটারের জার্নি শেষে গাড়ি এখন এসে দাঁড়ালো মেছেদায়। পরবর্তী গন্তব্য হচ্ছে তমলুক। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট। পরবর্তী গন্তব্য তমলুক স্টেশন। হাওড়া থেকে চলে 152 কিলোমিটারের জার্নি শেষ। ট্রেন কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে কাঁথি স্টেশনে। নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেটে ট্রেন কাঁথি স্টেশনে এলো। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট। পরবর্তী গন্তব্য রামনগর স্টেশন। কাঁথি থেকে এই মুহূর্তে গাড়ি ছেড়ে দিল। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এটা যেহেতু শর্ট ডিস্টেন্সের গাড়ি, এই জন্য এই গাড়িতে তো পেন্ট্রি কার্ডের কোনো প্রয়োজন নেই, তাই আপনারা চাইলে খাবার নিয়ে আসতে পারেন। আবার এই ট্রেনেও কিন্তু আইআরসিটিসি থেকে খাবার বিক্রি হচ্ছে। ডিম টোস্ট, প্যাটিস, ম্যাগি, চাউমিন এই সমস্ত কিন্তু বিক্রি হচ্ছে। জলের বোতলও বিক্রি হচ্ছে। কাজেই যদি খাবার না আনে তাহলে খাবারের অপশান কিন্তু ট্রেনে পাবেন। একশো 77 কিলোমিটার জার্নি শেষে ট্রেন রামনগর এসে দাঁড়ালো। গাড়ি আধা ঘন্টা লেট আছে। এর পরেরটাই কিন্তু দীঘা। এরপরে দীঘা গিয়ে আমরা পৌঁছব। এই গাড়ির এই স্টেশনে হল্ট হচ্ছে 1 মিনিট। ঘড়িতে সময় সকাল 10:30। নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরিতে আমার গাড়ি তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘায় এসে পৌঁছল। স্টেশনে নামলাম। চলুন এবার বাইরে যাওয়া যাক, দেখি কি পাই। যা পাবো, অটো টোটো যা পাবো সেটা ধরে হোটেলের দিকে এগোবো। চলুন যাওয়া যাক। আচ্ছা, আমার গাড়ি কিন্তু এসছে দীঘা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে একটু হেঁটে তারপর বাইরে বেরিয়ে অটো টোটো যা আপনি পছন্দ করবেন সেটি ধরতে হবে। এখন সেদিকেই যাচ্ছি। চলুন একসাথে যাওয়া যায়। তারপর স্টেশন থেকে আমার হলিডে হোমের উদ্দেশ্যে রওনা হলাম একটি অটো ভাড়া করে। স্টেশন থেকে আমার হলিডে হোমের দূরত্ব ছিল ওই অটোতে 10 থেকে 15 মিনিট মতো। আচ্ছা, রুমে চেক ইন হয়ে গেছে। এবার চলুন রুম রিভিউ দেওয়ার পালা। আপনাদের চট করে রুমটা একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই দরজাটা, এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকে এদিকে একটা জানলা আছে, আর এদিকে আয়নাটা আছে। আয়নার তলায় ছোটোখাটো সাজার সামগ্রী রাখার একটা জায়গা আছে। ওপরে একটা পুরনো টিভি সেট টপ বক্স হয়েছে। চলে কি চলে না জানি না, আমার দরকারও নেই, কারণ আমি টিভি দেখতে এখানে আসিনি। এখানে দেওয়ালে হুক দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন সযত্নে নেওয়ার ছাতাটি ঝুলছে। আর এদের হ্যাঙ্গারটি আমার নয়। 4টে বালিশ দেওয়া রয়েছে। এখানে দুটো, 4টে বালিশ দেওয়া রয়েছে। এদিকে যদি দেখি, টেবিলের ওপর সামগ্রীগুলো আমার। এদের ছিল জগ, অ্যাশট্রে আর এই কাচের গ্লাসটা। আর এখানে দুটো চেয়ার রয়েছে। এখানে ডাস্টবিন হিসাবে একটা খালি বালতি দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যেই ডাস্টবিন হিসাবে ইউজ করতে হবে। বেসিন আছে। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমের সামনে পাপোশ। আর একটা ডিস্কো লাইট আছে। এটা রাত্রিবেলা ডিস্কো দেবে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন যে জানি না, লাইটটা দপদপ করছে আর কি। এটা নন এসি রুম। চলুন আপনাদের বাথরুমটা একবার দেখাই। বাথরুমটা মোটামুটি মিডিয়াম সাইজ, পরিষ্কার, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। মগ রয়েছে। এরা কিন্তু যে সাবানগুলো দেখতে পাচ্ছেন, সাবানগুলো এর একটাও দেয়নি।
সাবানগুলো আমি কিনেছি। আর এরা বেসিক্যালি কিছুই প্রোভাইড করবে না আপনাকে, তোয়ালে সাবান কিছুই দেবে না, সব আপনার জোগাড় করতে হবে। এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, আর ঘরের তো কোথাও চার্জিং পোর্ট আমি দেখতে পাচ্ছি না। না, চার্জিং পোর্ট আর ঘরে নেই, ঘরে ওই সাগুল্লে একটাই চার্জিং পোর্ট। এটা হচ্ছে ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে, রাজবাড়ি কম্পাউন্ডের মধ্যে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের হলিডে হোম। পোর্ট ট্রাস্টের গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে আর থার্ড ফ্লোরটা রয়েছে, আমি থার্ড ফ্লোরে রয়েছি। এটা নন এসি রুম অবশ্যই। আমার এক পরিচিত আত্মীয়র মাধ্যমে আমি এখানে বুক করে এসেছি। এখানে রুম কিন্তু নিচ্ছে পার ডে 600 টাকা করে, 600 টাকা করে রুম। খাওয়া আপনার বাইরে খাওয়া এরা প্রোভাইড করবে না। সকালের চা থেকে শুরু করে টিফিন, দুপুরের খাওয়া, বাইরের চা, বিকেলের চা, রাতের খাবার সবই আপনাকে বাইরে করতে হবে। এরা শুধু রুমটা দেবে, রুমের ভাড়া হচ্ছে 600 টাকা আপনাদের রুমটা। এই হচ্ছে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ওল্ড দীঘা রাজবাড়ি কম্পাউন্ডে হলিডে হোম। মোটামুটি ভীষণ লাক্সারিয়াস কিছু না, কিন্তু চলে যায় আর কি, চলে যায়। আমি তো বাইরেই ঘুরবো শুধু দুপুরটা রাতটা কাটানোর জন্যে, তো আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো, কোনো অসুবিধা হবে না। আপাতত রুম রিভিউ এইটুকুই। চলুন তাহলে এবার খাওয়া দাওয়ার পালা। বেরিয়ে একটা হোটেল থেকে খেতে যাব। রুম তো আপনারা দেখলেন, রুম দেখালাম, এবারে খাবো। চলুন তাহলে যাওয়া যাক। এখানে ইন্ডিকেশন দেওয়া আছে সি বিচে যাওয়ার রাস্তা এই পথে। এখানে একটা পাবলিক টয়লেট করা হয়েছে। আগেরবার আমি যখন এসেছিলাম সে বছর 5-6 আগেকার কথা, তখন এটা ছিল না। ভালো হয়েছে, খুব দরকার এগুলো, একটুখানি গিয়ে খুব দরকার। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার প্রশাসন এই সমুদ্রের পার্কে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে, যেটা খুবই প্রশংসাযোগ্য একটা ব্যাপার। আমি আগেরবারও যখন এসেছিলাম একই রকম দেখেছিলাম এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা, এবারেও তাই। খুবই ভালো লাগছে দেখে। সমুদ্রের পাড়ে নোংরা হয়ে থাকলে সেটা খুব একটা ভালো লাগে না দেখতে, খুব ভালো লাগছে। আর এই বাঁধানো রাস্তা চলে গেছে এক মাথা থেকে আরেক মাথায়। আর এই হলো আমাদের বঙ্গোপসাগর। ওদিকে প্রচুর লোক স্নান করছে। তারপর আমাদের হোটেলের খুব কাছেই একটা খাওয়ার হোটেল ছিল, সেখানে দুপুরে খেয়েছিলাম সবজি ভাত আর চিকেন। এই হচ্ছে চিকেনটা। খেয়ে দিয়ে হোটেলে ফিরে তারপর রেস্ট নিয়েছিলাম সেদিন দুপুরটায়। খাওয়া দাওয়া করে ফিরলাম। যে হোটেলটায় গেছিলাম ছোটো একটা হোটেল, রান্নাবান্না মোটামুটি, মানে খুব আহামরি কিছু না, আবার খুব মানে খারাপও না একেবারে। তো আমি নিয়েছিলাম সবজি ভাতের সাথে, সবজি ভাতটা কমপ্লিমেন্টারি, তার সাথে চিকেনটা আমি নিয়েছিলাম। সবজি ভাত হচ্ছে 60 টাকা, আর তার সাথে চিকেনটা নিয়েছিলাম। টোটাল আমার পড়লো 150 টাকা করে, 150 টাকা একজনের জন্য। আমি চিকেন খেয়েছি, তো চিকেনের টেস্ট মোটামুটি মানে চলে যায় আর কি, খুব একটা খারাপও না, খুব একটা বা ভালোও না। তো ঠিকঠাক মতোই খেয়েছি, 150 টাকা নিয়েছে। তো এখন এলাম, এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা আমার প্ল্যান আছে 5টা বা 5:30টায় বেরিয়ে অমরাবতী পার্ক আর ঢেউসাগরটা কভার করার চেষ্টা করব। এবারে কালকে না, আজকে ভোরবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হচ্ছে, এখন খুব ঘুম পাচ্ছে, শরীর খুব টায়ার্ড লাগছে। এখন তো শোবো। এবার আমি টার্গেট করছি 5টা 5:30, দেখি যদি উঠতে পারি তাহলে চলে যাবো, নাহলে আরেকটু দেরি হবে। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলে।
গুড ইভিনিং। ঘড়িতে সময় বিকেল 5:15 আর এখন কিন্তু আমি বেরিয়ে পড়েছি ঢেউসাগর আর অমরাবতী পার্কের উদ্দেশ্যে। আমি ঠিক করলাম আমি টোটো না নিয়ে মেরিন ড্রাইভ রোড ধরে হেঁটে যাব, সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভ রোড ধরে হেঁটে যাব। তো এখন সেটাই বেরিয়েছি, চলুন একসাথে যাওয়া যায়। এই কিন্তু হচ্ছে স্নান করার জায়গা, এখনও অনেক লোককে আমি দেখতে পাচ্ছি গা ভেজাচ্ছে। এটা হচ্ছে স্নান করার জায়গা। সেদিন অমরাবতী পার্কে যখন পৌঁছেছিলাম তখন সূর্য কিন্তু ঢলে পড়েছিল পশ্চিম দিকে। তার ফলে অন্ধকার হয়ে যাওয়ার জন্য এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো জ্বলে গিয়েছিল। কিন্তু তারপরেও আমরা টিকিট কেটে যখন ঢুকলাম এই পার্কে কিন্তু ঘুরতে খুব একটা খারাপ লাগেনি। আমার অমরাবতী পার্কে এই প্রথমবার যাওয়া, যেহেতু প্রথমবার সেজন্যই হয়তো আলো কমে যাওয়ার পরেও আমার কিন্তু ভালোই লাগছিল ঘুরতে। আমার এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, টিকিট কাউন্টার বন্ধ হয়ে যেত। যাই হোক, টিকিট পেয়ে গেছি, 10 টাকা করে টিকিট নিল। এটা আর একটু আলো থাকলে তখন এলে ভালো হতো, এখন অন্ধকার হয়ে গেছে। বোটিংয়ের সিস্টেম রয়েছে এখানে, তো এইটুকু ঘুরে দেখছি এখন। আচ্ছা, অমরাবতী পার্কের যে রোপওয়ে সেটা কিন্তু এখন বন্ধ আছে মেনটেনেন্সের জন্য। বেসিক্যালি এটা একটা নেচার্স পার্ক, ওই লেকটা রয়েছে, ওর মধ্যে বোটিং করার সিস্টেম আছে, আর প্রচুর গাছপালা রয়েছে। অমরাবতী পার্কের পরবর্তী এখন এসেছি ঢেউসাগর পার্কে। এখানেও টিকিট হচ্ছে 10 টাকা করে। নিউ দীঘার এই ঢেউসাগর কিন্তু পর্যটকদের একটা বড় আকর্ষণ। সাইট সিন হিসাবে এখানে প্রত্যেক পর্যটকই এসে থাকে। আমি শেষবার যখন দীঘা গিয়েছিলাম তখন এই অমরাবতী পার্ক বা ঢেউসাগর এগুলো কিন্তু হয়নি। কাজেই অমরাবতী পার্কের মতো ঢেউসাগরও কিন্তু আমার প্রথমবার যাওয়া ছিল। সন্ধেবেলায় চারদিকে আলোর ঘনঘটা, পর্যটকদের সমাগম, সব মিলিয়ে এই ঢেউসাগর পার্ক কিন্তু সন্ধেবেলায় খুবই জমজমাট। বেসিক্যালি একটা অ্যামিউজমেন্ট পার্ক, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেমন টয় ট্রেন দেখলেন। পার্কটা আরও তৈরি হচ্ছে, আরও বড় হচ্ছে। বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য রাইড রয়েছে, বড়দের জন্য রয়েছে। আমি আসার সময় দেখলাম বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই যেমন একটা অ্যাক্টিভিটি, ওই যে বেল্টটা দেখতে পাচ্ছেন, বেল্টটা কোমরে লাগিয়ে দুদিকে দড়ি দেওয়া আছে, দুবার ওপরে এরম ঝুলে ঝুলে ওপরে উঠতে হবে আর নামতে হবে। 50 টাকা এই রাইডটার দাম, 50। এই যে যেমন দেখুন 4 জনের এরম প্যাডেল গাড়ির সিস্টেম রয়েছে। এইটা একটা মনে হচ্ছে কোনো অ্যাক্টিভিটি। তো এরকম অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে এটা। অনেক খাওয়ার দোকান রয়েছে।
জলের মধ্যে এই যে ক্রুজটি দেখতে পাচ্ছেন, এটি পর্যটকরা চাইলে চড়তে পারে, এতে পর্যটকরা উঠতে পারে। ওখানে অথরিটির সাথে কথা বলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে এখানে উঠতে পারবেন। এটিও বেশ জমজমাট একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে সাজানো রয়েছে, এতে গান বাজছে। মোট কথা এটিও একটি ওখানে মানে ভরপুর প্যাকেজ আর কি। চাইলে এটা যে কেউ উঠতে পারে, কিন্তু তার জন্য নির্দিষ্ট অর্থ রয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনারা উঠতে পারবেন। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, কি কি রয়েছে এখানে। হ্যাঁ, ঢেউসাগরে এসে সমুদ্র দেখার মজাই কিন্তু আলাদা। এখানে এক জায়গায় চাউমিন অর্ডার দিলাম, এক চাউমিন 80 টাকা প্লেট বলছে, খেয়ে দেখি কিরকম লাগে। চাউমিন খেলাম, চাউমিনটা খুব ভালো ছিল, খুব ভালো বানিয়েছিল। এবারে ঢেউসাগর থেকে ফেরার পালা, আমার হোটেলে ফেরত যাবো। সেদিন ঢেউসাগর থেকে ফেরার পর হোটেলে ঢোকার আগে আরও একবার গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে গিয়ে দেখি প্রচুর লোক রয়েছে সন্ধ্যাবেলা। ভর সন্ধ্যাবেলা ওল্ড দীঘার এই সমুদ্র সৈকত কিন্তু পর্যটকদের ভিড়ে জমজমাট। এই মেরিন ড্রাইভ রোড বরাবর সমুদ্রের পাড়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে, খাওয়ার দোকান রয়েছে, এমনি ছোটোখাটো হ্যান্ডিক্রাফ্টের জিনিসও বিক্রি হচ্ছে। সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে পাবে। আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ রাখবো, যারা ঘুরতে আসুন, কিন্তু দয়া করে পরিবেশকে নোংরা করবেন না। এখানে যেমন দীঘা ডেভেলপমেন্ট অথরিটি থেকে রূপা অন্তর অন্তর গিয়ে ডাস্টবিন দেওয়া রয়েছে, কিন্তু তথাপি আমি দেখাই একটু আপনাদের। দেখুন এই যে এই জিনিসগুলো, এই যে আবর্জনাগুলো রয়েছে, এগুলো তো মানুষেরই ফেলা, তো এগুলো ঠিক নয়। অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। পাশেই কিন্তু ডাস্টবিন রয়েছে, আমি যেখানে বসে আছি, কিন্তু সেখানে না ফেলে এগুলো এখানে ফেলা হয়েছে। পরিবেশকে স্বচ্ছ রাখার চেষ্টা করুন, তাহলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, সবাই ভালো থাকবে। এখানে ভাজা মাছ বিক্রি হচ্ছে। এখন আমার হোটেল উল্টো দিকে, হোটেল সাগর রেস্টুরেন্ট, তাই তো বোধহয় নাম।
সাগর রেস্টুরেন্টে খেতে এসেছি। আমি খাবো হচ্ছে রুটি আর আলুর দম। 3টে রুটি নিলাম আর আলুর দম নিলাম। আমি একটু দেখাই আপনাদের। এই হচ্ছে আলুর দম আর এই হচ্ছে 3টে রুটি। আমি এখনো খাইনি, দেখবো কীরকম। এই আলুর দমের প্লেটটা 50 টাকা আর রুটি হচ্ছে এক এক পিস 5 টাকা। আপাতত খেয়ে নিয়ে ফিডব্যাক দিচ্ছি খাওয়াটা কীরকম। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার রুমে এলাম, শুয়ে পড়বো এখন। 3টে রুটি আর আলুর দম নিল 65 টাকা। রুটিগুলো শক্ত ছিল, আলুর দমটা ঠিক ছিল। কালকে সকালে সানরাইজ দেখতে যাব, তারপর একটু মোহনার দিকে যাব। ইচ্ছে রয়েছে সেরকমই, আর পরশু সাইট সিনে যাব। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হবে আবার আমার দীঘা ভ্রমণের পরবর্তী ব্লগ।